সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাফিক্স অ্যান্ড প্রিফিক্সের দ্বিতীয় ক্লাসটি নিচ্ছি। ক্লাসটি একটু ভালো করে লক্ষ্য করবে। আমি প্রথমেই আবার একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি সাফিক্স অ্যান্ড প্রিফিক্স আসলে কী। আমরা অ্যাফিক্স পেয়েছিলাম কিছু বর্ণ বা বর্ণ সমষ্টি, অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি হচ্ছে এখানে অ্যাফিক্স। আমি লিখবো সেটা। এই অ্যাফিক্সকে ভাগ করা হয়েছিল কয়ভাবে? দুই ভাগে। একটা হচ্ছে সাফিক্স এবং আরেকটি হচ্ছে প্রিফিক্স। এখন সাফিক্স এবং প্রিফিক্স, সাফিক্সটা কোথায় বসে? সাফিক্স বসে শব্দের শেষে, এবং প্রিফিক্সটা বসে, যেহেতু প্রি মানে পূর্বে, এটা বসে শব্দের পূর্বে অর্থাৎ শব্দের আগে। এখন আমি যে অ্যাফিক্সগুলোর কথা বলেছিলাম, সে অ্যাফিক্সগুলো কি হতে পারত? যেগুলো অ্যাফিক্স কি? অর্থহীন কিছু বর্ণ বা বর্ণ সমষ্টি। যেমন এখানে আমি ওয়াই হতে পারে একটা বর্ণ, এল ওয়াই বর্ণ সমষ্টি, নেস, শিপ, আন, মিস, এরা হচ্ছে কিছু অ্যাফিক্স। ঠিক আছে, এই যে এই অ্যাফিক্সগুলো যখন কোনো শব্দের শেষে বসছে তখন সেটা হয়ে যাচ্ছে সাফিক্স, এবং কোনো শব্দের পূর্বে যখন বসছে সেটা হয়ে যাচ্ছে প্রিফিক্স। এখন আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। যেমন এখানে যদি আমি হ্যাপি, আমার যদি এখানে মূল শব্দ হ্যাপি থাকে, মূল শব্দটি যদি হ্যাপি হয়, আর তার আগে তারপর এখানে আমি একটু দেখাচ্ছি, প্রিফিক্স দিয়ে আগে দেখাচ্ছি। প্রিফিক্স হচ্ছে আন হচ্ছে প্রিফিক্স। যেহেতু আন প্রিফিক্স মানে হচ্ছে এটা আমার আগে থাকার কথা, তাহলে এটা কি হয়ে যাবে? এই আনটা আমার শব্দের কোথায় বসবে? শেষে বসবে নাকি প্রথমে বসবে? অবশ্যই প্রথমে বসবে, অর্থাৎ এই জায়গায় হবে আনের পজিশন, আনহ্যাপি। তখন আমরা এখানে কি পেয়ে যাব? আনহ্যাপি পেয়ে যাব। ঠিক আছে। আর শব্দের শেষে আমাদের কি থাকার কথা? নেস মানে হ্যাপিনেস। তাহলে আমাদের এখানে কি আসার কথা? হ্যাপিনেস। তাহলে আমরা কি পাচ্ছি এখানে? হ্যাপি একটি মূল শব্দ, এই হ্যাপি মূল শব্দটির আগে যখন কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি বসছে তখন সেটা হয়ে যাচ্ছে প্রিফিক্স, এবং হ্যাপি শব্দের শেষে যখন কোনো অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি বসছে তখন সেটা হয়ে যাচ্ছে সাফিক্স। আমরা কিন্তু সাফিক্স এবং প্রিফিক্সের মাধ্যমে একটি মূল শব্দ থেকে অনেকগুলো নতুন শব্দ পাই। আর তোমরা একটা জিনিস মনে রাখবে, যে আমরা প্রিফিক্সের তুলনায় যে পরিমাণ শব্দ পেয়ে থাকি, সাফিক্সের মাধ্যমে আমরা সবচেয়ে বেশি শব্দ পেয়ে থাকি। আমরা আজকে একটি উদাহরণের মাধ্যমে আমি সেগুলো তোমাদের আবার একটু বোঝানোর চেষ্টা করছি, একটু খেয়াল করো ভালো করে। আমি কেয়ার, এই যে একটি শব্দ দিয়েছি, কেয়ার একটা শব্দ দিয়েছি। এখন আমি কেয়ারের এই পাশে দিয়েছি, অর্থাৎ সাফিক্স হিসেবে এই পাশে দিয়েছি আমি কেয়ার্ড, এখানে দিচ্ছি কেয়ারফুল অথবা কেয়ারফুলি, এখানে দিচ্ছি কেয়ারলেস অথবা কেয়ারলেসলি, আর এখানে যদি আমি দিই আনকেয়ার, শুধু তো হয় না, আনকেয়ার্ড হয়। আর এখানে কেয়ারের যে বেস ফর্ম, অর্থাৎ কেয়ার নিজে কোন পার্টিসিপে আছে যদি আমরা তা লক্ষ্য করি, তাহলে কেয়ারের পার্টিসিপে পাবো আমরা দুটো, একটা হচ্ছে নাউন এবং আরেকটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, কেয়ার দিয়ে আমরা নাউনও পেতে পারি, কেয়ার দিয়ে আমরা ভার্বও পেতে পারি। এখন সেটা কিভাবে হচ্ছে আমি তোমাদের কিছু উদাহরণের মাধ্যমে বলছি। 1 নম্বর দিয়ে যদি বলি, তাহলে কি দেখছি? কেয়ারফুলে চলে যায়, কেয়ারফুল আগে, কেয়ারফুল। এখন কেয়ারফুল এখন কোন শব্দ হয়ে গেল? আমি কিন্তু মেন যে শব্দটা বা মূল শব্দ বা রুট শব্দ সেটা কিন্তু নাউন বা ভার্ব পেয়েছিলাম, কিন্তু এখন যখন আমি এখানে সাফিক্স ফুল ইউজ করছি তখন কিন্তু সেটা নাউন বা ভার্বের ভিতর নেই, সেটা কিন্তু একটু অন্য পার্টস অফ স্পিচে চলে আসছে। সেই পার্টস অফ স্পিচটার নাম কি? অ্যাডজেক্টিভ।
সেই পার্টস অফ স্পিচটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন তোমাদের বুঝতে হবে বা চিনতে হবে নতুন যে শব্দটা তুমি তৈরি করেছো সেই শব্দটি আসলে কোন পার্টস অফ স্পিচ। আমি আগেই বলেছি 4টা বেসিক ফর্ম আছে বা 4টি বেসিক পার্টস অফ স্পিচ আছে, যেগুলো হচ্ছে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, যেগুলো কিন্তু ঘুরে ফিরে সাফিক্স এবং প্রিফিক্সের মাধ্যমে নতুন নতুন শব্দ তৈরি করে। তো এই ক্ষেত্রে কেয়ারের সাথে যখন আমি ফুল দিচ্ছি তখন কিন্তু হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। এখন এটা দিয়ে যদি একটা বাক্য আমি তৈরি করি তাহলে কি হবে? হি ইজ কেয়ারফুল। হি ইজ কেয়ারফুল অর্থাৎ সে হয় সতর্ক। ঠিক আছে, এখন খুব এই যে বোঝা যাচ্ছে হি ইজ কেয়ারফুল। এখন এখানে যদি আমি কেয়ারলেস দিই বা কেয়ারফুলি দিই, এখানে যদি আমি কেয়ারফুলি দিই সতর্কভাবে, কেয়ারফুলি, কেয়ারফুলি, এখন আমি যখন কেয়ারফুলি দিয়ে দিচ্ছি তখন কিন্তু সেটার অ্যাডজেক্টিভ নাই, সেটা কিন্তু হয়ে গেছে অ্যাডভার্ব। তখন কিন্তু হয়ে গেছে অ্যাডভার্ব। আমরা জানি যে নাউনের সাথে যদি এলওয়াই যুক্ত হয়, নাউনের সাথে যদি এলওয়াই যুক্ত হয় তখন সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, আর যদি অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হয় তখন সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। যেহেতু কেয়ারফুল একটা অ্যাডজেক্টিভ, এই কেয়ারফুল অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করে আমরা একটা অ্যাডভার্ব পেয়েছি। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি হবে, যদি আমি বাক্য তৈরি করি, হি ড্রাইভস কেয়ারফুলি, হি ড্রাইভস কেয়ারফুলি, তার মানে শব্দটা আমি কোথায় বসালাম? কেয়ারফুলি, অ্যাডভার্ব। অবশ্যই অ্যাডভার্বটা আমার শেষে বসেছে। তারপর হচ্ছে কি কেয়ারলেস। এখন আমি যদি বলি কেয়ারলেস, তাহলে কেয়ারলেসও কি? কেয়ারলেসও একটা অ্যাডজেক্টিভ, কেয়ারলেসও একটা অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কি পাচ্ছি? ওখানে আগে যেমন লিখেছিলাম হি ইজ কেয়ারফুল, সেটা গুণ বোঝাচ্ছে যে সে খুব কেয়ারফুল। আর এখানে যদি আমি এটা বলি হি ইজ কেয়ারলেস, কোনো কিছু নিয়ে অবহেলা করে, কেয়ারলেস, তখন এটাও তার একটা বাজে গুণ বোঝাচ্ছে। এটা দিয়ে তার ভালো গুণ বোঝাচ্ছে এবং এটা দিয়ে তার বাজে গুণ বোঝাচ্ছে। হি ইজ কেয়ারলেস নেগেটিভ একটা গুণ বোঝাচ্ছে। ঠিক আছে, এখন এখানে যদি আবার আমি বলি কেয়ারলেসলি, কেয়ারলেসলি, সেটাও হয়ে যাবে কি মেয়ের একটা অ্যাডভার্ব। ঠিক আছে, সেটাও কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে এখানে যদি দেই হি ড্রাইভস কেয়ারলেসলি, কেয়ারলেসলি। ঠিক আছে, এখন আমি তোমাদের বলেছিলাম এই 4টা শব্দের মাধ্যমে আমি 4টি বাক্য লিখেছি। কেয়ারফুল, কেয়ার ছিল আমার রুট ওয়ার্ড। এখন রুট ওয়ার্ড থেকে আমি যখন ফুল দিয়েছি তখন এই নাউন বা ভার্ব, সেটা আমি তোমাদের দেখাবো সেটা কিভাবে নাউন ছিল বা সেটা কিভাবে ভার্ব হতো। এখন আমি যদি কেয়ারফুল যখন আমি তৈরি করলাম তখন কিন্তু আমি একটা অ্যাডজেক্টিভ পেয়ে গেলাম। আমি কিন্তু বাকি অ্যাডজেক্টিভের ব্যবহারটাই এভাবে করেছি। কেয়ারফুলি যখন আমি দিয়েছি, এলওয়াই যখন দিয়েছি তখন হয়ে গিয়েছে অ্যাডভার্ব। তখন কিন্তু আমার বাক্যে ভার্বের শেষে বসে সেটা ভার্বকে মডিফাই করে অ্যাডভার্বের কাজটি করছে। ঠিক আছে, কারণ অ্যাডভার্বের কাজ হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব নিজেকেই মডিফাই করে। আর অ্যাডজেক্টিভের কাজ কি? নাউন বা প্রোনাউনের দোষগুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ নির্দেশ করে বা মডিফাই করে। তাহলে এখানে কেয়ারফুল, কেয়ারফুলি, কেয়ারলেস, কেয়ারলেসলি আমরা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের রূপ পেলাম। এখন আমি দেখাবো তোমাদের আসলে এটা কীভাবে নাউন ছিল বা আর কীভাবে ভার্ব ছিল সেটাও আমি বোঝাচ্ছি। তার আগে আরেকটা জিনিস দিয়ে নিই, সেটা হচ্ছে আনকেয়ার্ড। আনকেয়ার্ড, আনকেয়ার্ড, এই আনকেয়ার্ডটাও হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আনকেয়ার হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এখানে আনটা কোথায় বসেছে? আনটা বসেছে কিন্তু কেয়ারের আগে। আরেকটা জিনিস খেয়াল করো, আনকেয়ার কিন্তু হয় না, আনকেয়ার্ড হয়, আনকেয়ার্ড। তো সেই ক্ষেত্রে আনটার সামনে বসে প্রিফিক্স অবস্থায়। আমরা কিন্তু বেশিরভাগ সাফিক্সের মাধ্যমে কিন্তু 4টা ওয়ার্ড পেয়েছি, আর এখানে প্রিফিক্সের মাধ্যমে এবং সাফিক্স প্রিফিক্স দুটো মিলেই কিন্তু আমরা একটা ওয়ার্ড পেয়েছি, আনকেয়ার্ড। তাহলে এটাও একটা অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভ যে এটা তুমি এখন কিভাবে বাক্যে প্রয়োগ করবে? এখন এটা যদি আমি লিখি, হি ইজ অ্যান আনকেয়ার্ড পারসন, হি ইজ অ্যান আনকেয়ার্ড পারসন, তার মানে কি? সে একজন অবহেলিত ব্যক্তি, সে একজন অবহেলিত ব্যক্তি। সে কিন্তু কাউকে অবহেলা করছে না বা সে অবহেলাভাবে কোনো নিজে কাজ করছে না, বরঞ্চ সে তার নিজেকেই একটা অ্যাডজেক্টিভের মাধ্যমে তার যে অবস্থা সেটাকে প্রকাশ করছে। সে কী ধরনের ব্যক্তি? অবহেলিত ব্যক্তি। তার মানে কেউ তাকে
কেয়ারফুলি নেয় না, তাকে নেগলেক্ট করে, অবহেলা করে, ঠিক আছে, এরকম বোঝাচ্ছে। আর সবসময় খেয়াল করবে অ্যাডজেক্টিভ সবসময় নাউনের আগে বসে। অ্যাডজেক্টিভটা সবসময় কোথায় বসে? নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এখন ওটা আমি তোমাদের নাউন বা অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব কোথায় বসে সেগুলো নিয়েও আলোচনা করব, কিন্তু আপাতত এখন তোমরা যেটুকু আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে একটি শব্দ থেকে সাফিক্স এবং প্রিফিক্সের মাধ্যমে কতগুলো আমরা শব্দ পাই এবং সে কতগুলো শব্দ কোন কোন পার্টস অফ স্পিচ রূপ ধারণ করে এবং সেন্টেন্সে তাদের অবস্থানটা কোথায়, আমি সেটা বোঝানোর চেষ্টা করছি। এখন আমি আবার চলে যাচ্ছি কেয়ার। আমি বলেছিলাম কেয়ার হচ্ছে একটি নাউন অথবা ভার্ব। এখন সেটা কিভাবে হতে পারে, এখন আমি মূল শব্দটাই তোমাদের দেখাচ্ছি, কেয়ার। এখন আমি যদি বলি কেয়ার, এখানে ভার্ব, এখানে যদি আমি বলি কেয়ারটা এখানে ভার্ব আছে। এখন আমি যদি বলি হি কেয়ারস মি, হি কেয়ারস মি, হি কেয়ারস মি, এখন এটা মূল শব্দ কেয়ারস, এবং এটা আমি যদি ভার্ব হিসেবে থাকে তাহলে এটা কি হি কেয়ারস মি। আচ্ছা, এখন এটার এই যে আমি কেয়ারস বলছি, সাথে সাথে একটা অবজেক্ট পাশে দিচ্ছি। এখন এই অবজেক্টের সাথে তোমার কেয়ারস দিয়ে আসলে শব্দটা খুব মানে বাক্যটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে না, বা বাক্যটা সুন্দর মতো তৈরি করা যাচ্ছে না বা তৈরি হচ্ছে না। তো সেই ক্ষেত্রে যদি আমি বলি হি কেয়ারস ফর মি, হি কেয়ারস ফর মি, তখন কিন্তু বাক্যটা একটু স্ট্যান্ডার্ড হয় বা কারেক্ট ইংলিশ বলা যায় যে হি কেয়ারস ফর মি। এখন বলি হি কেয়ারস মি, সে আমাকে যত্ন নেয়, ওকে, যত্ন নিতেই পারে, সমস্যা নাই। হি কেয়ারস হিজ কার, সমস্যা নাই, তাও সমস্যা নাই। তার মানে হচ্ছে এখানে কেয়ারসটা তোমার শুধুও বসতে পারে, আবার কেয়ারসের পরে ফর দিয়ে, ফর প্রিপোজিশনটা দিয়েও আমি বোঝাতে পারছি যে ফর প্রিপোজিশন দিয়েও একটি শব্দ কেয়ারসের পরে দিয়ে আমি একটি বাক্যের মধ্যে সেটা প্রকাশ করিয়ে দিলাম যে কেয়ারসটা এখানে ভার্ব হিসেবে শুধু নিজেও বসছে, আবার সে প্রিপোজিশনের আগে বসেও সেটা দিয়ে একটি নতুন সেন্টেন্সের মধ্যে কিভাবে বসছে। কিন্তু দেখো একটা জিনিস, যখন বলছে হি কেয়ারস মি, সে আমাকে যত্ন নেয় বা যত্ন করে, সে আমাকে যত্ন করে, হি কেয়ারস মি, সে আমাকে যত্ন করে। আর হি কেয়ারস ফর মি, সে আমার জন্য যত্ন, সে মানে আমার জন্য সে খেয়াল করে বা কেয়ার করে, আমাকে কেয়ার করে, মানে তার প্রতি তার একটা যে কেয়ার করার মন মানসিকতা আছে সেটা বোঝায়, ঠিক আছে। এখন আবার এখানে যদি নাউন হিসেবে থাকে কেয়ারটা, কেয়ারটা যদি নাউন হিসেবে থাকে তাহলে এখানে কি বলবো? দ্য কেয়ার অফ মাদার, দ্য কেয়ার অফ মাদার। দেখো এখানে দ্য কেয়ার অফ মাদার ফর হার চাইল্ড ইজ আনকন্ডিশনাল। মা সবসময় তার সন্তানকে শর্তহীনভাবে ভালোবাসে, যত্ন করে, আদর করে, সব কিছুই করে, যার কারণে এখানে দেখো দ্য কেয়ার অফ মাদার ফর হার চাইল্ড ইজ আনকন্ডিশনাল। এখানে এই যে আমি কেয়ারটা দিয়েছি, সাধারণত খেয়াল করবে দা দা একটি আর্টিকেল এবং অফ একটি প্রিপোজিশন। এখন এই আর্টিকেল এবং প্রিপোজিশন দা অফ, এটা একটা নির্দিষ্ট ফর্ম। দা আর অফের মাঝে সবসময় নাউন বসে, এটাকে ভার্বাল নাউন বলে। তাহলে এই যে নাউন হয়, এই যে কেয়ারটা কিন্তু আমরা নাউন রূপেও কিন্তু এখানে আমি পেয়েছি। তার মানে কেয়ারের কিন্তু মূল বা বেসিক যেটা, সেটা আমরা নাউন হিসেবেও পেয়ে থাকি, ভার্ব হিসেবেও পেতে পারি। কিন্তু তোমাদের যখন সেটা সাফিক্স এবং প্রিফিক্সের মাধ্যমে বোঝাতে হবে, তখন তোমাদের আগে আমি যে 4-5টি ওয়ার্ড দেখিয়েছি সেভাবে তোমরা বোঝাতে পারবে বা বসাতে পারবে। এখন তোমাদের আমি একটু উদাহরণ দিয়ে আবার বাক্যে সেগুলো প্রয়োগ করে দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, বিউটি, বিউটিফুল, বিউটিফুলি, বিউটিফুল, বিউটিফুলি, তারপর হচ্ছে বিউটিফাই। তাহলে এখান থেকে আমরা শব্দ কি পাচ্ছি? এখানে বিউটি কিন্তু যে রুট ওয়ার্ড, সেটা কিন্তু আমার
নাউন অবস্থায় আছে, নাউন অবস্থায় আছে। এখানে আমি তাহলে শব্দ পাচ্ছি কয়টি, দেখো তুমি এরা। বিউটিফুল, বিউটিফুল পেয়েছি একটি শব্দ, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে এটা দিয়ে যদি আমি বাক্য তৈরি করি কি হবে? শি ইজ বিউটিফুল, শি ইজ বিউটিফুল, এভাবে বাক্যে বসানো যায়। আবার এভাবে বলি, শি ইজ আ বিউটিফুল গার্ল, শি ইজ আ বিউটিফুল গার্ল। এখন এখানে যদি আবার বিউটিফুলি দেই, বিউটিফুলি দেই, সেটা হয়ে যাচ্ছে আমার অ্যাডভার্ব, কারণ অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করলে আমরা অ্যাডভার্ব পাই। তাহলে এখানে হচ্ছে বিউটিফুলি। এখন আমি বিউটিফুলি দিয়ে যদি বলি শি, বিউটিফুলি বলতে কি? সুন্দরভাবে। শি ডেকোরেটস, শি ডেকোরেটস হার রুম বিউটিফুলি। কীভাবে সাজিয়েছে? সুন্দর করে সাজিয়েছে, সুন্দরভাবে সাজিয়েছে, বিউটিফুলি। তাহলে তোমরা দেখছো জিনিসটা যে অ্যাডভার্বটা কোথায় বসছে? অ্যাডভার্বটা কিন্তু শেষে বসছে। আবার এখানে অ্যাডজেক্টিভটা কোথায় বসছে? অবশ্যই শেষে বসছে। এবং এখানে অ্যাডজেক্টিভটা কোথায় বসলো? ঠিক নাউনের আগে। ঠিক আছে, এখন এখানে 3 নাম্বার আমরা চলে যাই বিউটিফাই। যখন হয়ে যাচ্ছে বিউটিফাই, তখন সেটা কি হয়ে যাচ্ছে মেয়েরা? বিউটি। আমরা একটা জিনিস সবসময় দেখো, আমি এখানে কিন্তু ওয়াইটা যখন বিলুপ্ত হচ্ছে, ওয়াইয়ের জায়গায় কিন্তু আমরা আই পাচ্ছি, তখন কিন্তু আর ওয়াই থাকছে না, ওয়াই কিন্তু উঠে যাচ্ছে। সেজন্য এখানে কী হবে? বিউটিফাই। বিউটিফাই হচ্ছে একটা ভার্ব। এখন এফ ওয়াই আছে দেখে এটা হচ্ছে ভার্ব। তোমাদের আমি একটা লিস্ট দিয়ে দেবো যে কোনটা নাউন, কোনটা ভার্ব, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডভার্ব। এটুকু কি দেখে তোমরা চিনবে যেগুলো আসলে নাউন পর্যায়ে আছে, এগুলো অ্যাডভার্ব আছে বা এগুলো অ্যাডজেক্টিভ আছে, সেগুলো তোমরা চিনতে পারবে। এখন হচ্ছে বিউটিফাই। এখন আমি যদি বলি শি বিউটিফাইজ হার রুম, শি বিউটিফাইজ হার রুম। ঠিক আছে, এখানে দেখো সাবজেক্টের পরেই কিন্তু ভার্ব বসেছে। ভার্ব কিন্তু সবচাইতে ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে সেন্টেন্সের। আর এখানে যখন বসছে সে বিউটিফাইজ হার রুম, সেখানে কিন্তু সে তখন টেন্সের ফর্ম কিন্তু চেঞ্জ করে ফেলছে। আমি কিন্তু এখানে বলেছি বিউটিফাই, কিন্তু সে যখন থার্ড পারসন সিঙ্গুলার হয়ে গিয়েছে তখন কিন্তু এখানে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে। বিউটিফাইড থেকে আইইএস, অর্থাৎ ওয়াই উঠে যে এখানে আইইএস যুক্ত হয়েছে, তখন এটা কিন্তু ভার্ব পজিশনে আছে। আমি কিন্তু সেজন্য এটাকে মাঝখানে দিয়েছি। এটা অ্যাডভার্বে ছিল, সেটা কিন্তু শেষে গিয়েছে। এই জিনিসগুলো একটু খেয়াল করবে যে ওদের অবস্থানটা কোথায়। কারণ তোমাদের সাফিক্স এবং প্রিফিক্স যখন 10টি বাক্যের মাধ্যমে দেওয়া হবে, তখন কিন্তু সেগুলো সবসময় নাউনের পজিশনে থাকবে বা অ্যাডজেক্টিভের পজিশনে থাকবে বা ভার্বের পজিশনে থাকবে, সেটা তোমাকে বুঝে নিতে হবে তাদের অবস্থানটা কোথায়। তাদের অবস্থান যদি সামনে থাকে অবশ্যই সাবজেক্ট অনুসারে থাকবে, এবং সাবজেক্ট যদি হয় তাহলে সেটা নাউন হিসেবে বসবে। এবং সেটা যদি মাঝে অবস্থান করে, সাবজেক্ট এবং অবজেক্টের মাঝে থাকে, তখন সেটা হয়ে যাবে ভার্বের পজিশনে। এবং তখন যেটা যদি ভার্বের পরে থাকে, ভার্বের পরে কিন্তু আমরা অ্যাডজেক্টিভও পাই, আবার ভার্বের পরে কিন্তু আমরা নাউনও পাই। ঠিক আছে, যেমন শি ইজ বিউটিফুল, আমি যদি বলি শি ইজ স্টুডেন্ট, স্টুডেন্ট একটা নাউন, কিন্তু এখানে বলছে শি ইজ বিউটিফুল, তখন কিন্তু আমরা ভার্বের পরে পাচ্ছি। তাহলে অ্যাডজেক্টিভটা আমরা ভার্বের পরেও পেতে পারি এবং আমরা নাউনের আগেও পেতে পারি। যেমন অবশ্যই সেটা ভার্বের পরে, কখনো কিন্তু ভার্বের আগে আসছে না, ভার্বের পরে আসছে। তারপর অ্যাডভার্বও ভার্বের পরে আসছে। তাহলে আমরা দেখতেছি যে নাউনটা সাধারণত সাবজেক্ট অবজেক্ট এদের মধ্যে কাজ করছে। আমি পজিশন আমি তোমাদের দেখিয়ে দিব বা লিখে দিব, তোমাদের আরেকটু ক্লিয়ার হবে। এখন আপাতত আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে এরা বাক্যে কিভাবে বসে, কোথায় বসে, কিভাবে বসে। আমি এখন তোমাদের একটি প্যাসেজের মাধ্যমে আরেকটু ভালো করে বুঝিয়ে দিব। Rina has a beauty garden. ঠিক আছে, she her room with flowers
বিউটিফুল। আমি এখানে যে বাক্যগুলো লিখেছি, যেখানে দেখো বিউটির অবস্থানটা কোথায় আছে। রিনা হ্যাজ এ বিউটি গার্ডেন। এখন আমরা কি এখানে শুধু বিউটি গার্ডেন রাখবো? না, এর সাথে আমার হয় সাফিক্স না হয় প্রিফিক্স অ্যাড করে আমাকে কিছু একটা তৈরি করতে হবে। আর তোমাদের আমি দেখিয়েছি যে বিউটির আগে প্রিফিক্সের চাইতে সাফিক্সই সবচেয়ে বেশি ব্যবহার করে। বিউটির আগে তেমন কোনো আসলে শব্দ বা অ্যাফিক্স নাই এখানে, সেই কারণে আমরা কিন্তু সব সাফিক্স দিয়ে কিন্তু ব্যবহার করছি। এখন আমি যদি বলি রিনা হ্যাজ এ বিউটি গার্ডেন, তাহলে কি হবে? হবে না। তাহলে এটাকে আমাদের কি করতে হবে? আমি বলেছি আর্টিকেলের পরে দেখো যে নাউনের আগে কি বসে, অবশ্যই অ্যাডজেক্টিভ বসে। তাহলে এখানে আমি কি দিব? রিনা হ্যাজ এ বিউটিফুল গার্ডেন। তখন কিন্তু বাক্যটি একটি সুন্দর রূপ পেল। আর সাফিক্স এবং প্রিফিক্সের মাধ্যমে আমরা যে ব্র্যাকেটে যে রুট ওয়ার্ডটা দিচ্ছি বা বেস ওয়ার্ড দিচ্ছি, এটাই তোমাকে তোমার সেন্টেন্স জ্ঞান সম্পর্কে আসলে তারা ধারণা পাবে যে তুমি কতটুকু জানো। যেখানে তুমি যদি বিউটিফাই গার্ডেন দাও, তাহলে বোঝাই যাবে যে তোমার আসলে আইডিয়া নেই যে এখানে আসলে কেন এখানে তুমি বিউটিফাইটা দিয়েছো। যখন তুমি এখানে বিউটিফুল দিবে, তখন কিন্তু তারা বুঝতে পারবে যে না, তুমি বুঝতে পারছো যে এটা একটা অ্যাডজেক্টিভ। কারণ বিউটি এখানে কিন্তু ফর্ম তোমাকে বলে দিচ্ছে না, তুমি কিন্তু বুঝতে পারছো তার পজিশন দেখে যে এখানে আসলে আমার নাউন বসবে না, বা এখানে আমার একটা অ্যাডভার্ব বসবে না, বা এখানে আমার একটা ভার্ব বসবে না। এখানে কি বসতে পারে? অবশ্যই যেহেতু পাশে নাউন আছে, তার আগে আমাকে এটাকে একটা অ্যাডজেক্টিভের ফর্ম দিতে হবে। এবং অ্যাডজেক্টিভের ফর্ম আমি কিভাবে পাবো? যখন ফুল, লেস, তারপর আমি তোমাদের দিয়ে দিব আরও কিছু কিভাবে কোনগুলো থাকলে তোমাদের অ্যাডজেক্টিভ হয় সেটা তোমরা চিনতে পারবে। এই শব্দটা দিয়ে তুমি বুঝাচ্ছ যে এই গার্ডেনটা কত সুন্দর, বা গার্ডেনটা যে সুন্দর সেটা নামটাকে কি করছে? মডিফাই করছে। তাহলে কি হচ্ছে? রিনা হ্যাজ এ বিউটিফুল গার্ডেন। শি, খেয়াল করো মেয়েরা, শি এর পরে আমি কিন্তু বিউটি লিখেছি। তার মানে হচ্ছে শি এর পরে ভার্বের যে অবস্থানে থাকার কথা, সে জায়গায় কিন্তু আমার এখন এই বিউটি নামটা আছে। তো এখন কিন্তু আমি এখানে এটাকে কি করে ফেলবো? ভার্বের রূপ দিয়ে দিব। ভার্বের রূপ কি দিব এখানে আমি? বিউটিফাইজ। বিউটিফাইজ, শি বিউটিফাইজ হার রুম। শি বিউটিফাইজ হার রুম। সবসময় আমরা জানি সাবজেক্টের পরে কার অবস্থান? ভার্বের অবস্থান, তারপরে অবজেক্ট থাকে বা কমপ্লিমেন্ট থাকে বা এক্সট্রা বা এক্সটেনশন থাকে, ঠিক আছে? তাহলে এখানে আমি কিভাবে চেঞ্জ করে ফেললাম? বিউটি থেকে বিউটিফাই হতো, এবং বিউটিফাইড সাথে যেহেতু শি আছে, আইএস হয়ে গেছে, ওয়াইটা উঠে যেয়ে সে বিউটিফাইজ হার রুম। কি দিয়ে সুন্দর করে সাজালো? সে সুন্দর করলো কিভাবে? উইথ ফ্লাওয়ার্স। উইথ ফ্লাওয়ার্স। উইথ ফ্লাওয়ার্স। এখন শেষে একটা জিনিস খেয়াল করো, বিউটিফুল দিয়েছি আমি। এখন বিউটিফুল নিচে একটা অ্যাডজেক্টিভ, তাহলে এর সাথে কি করবে? অ্যাডভার্ব ইউজ করবে। কিভাবে সাজিয়েছে? সুন্দরভাবে সাজিয়েছে। বিউটিফুল্লি। বিউটিফুল্লি। তাহলে এভাবে তোমাদের পরীক্ষার সময় লিখতে হবে। তোমাদের এভাবে একটা প্যাসেজের ভিতর মূল শব্দগুলো দেয়া থাকবে, তার অবস্থান, সে কোথায় আছে সেটার উপর ডিপেন্ড করে তোমরা তাকে তার বিভিন্ন ফর্মে চেঞ্জ করবে, ঠিক আছে? আশা করি তোমাদের বুঝতে সমস্যা হবে না। এখন আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, সেই হোমওয়ার্কটা নিয়ে একটু আলোচনা করব। তোমরা সেই হোমওয়ার্কটা একটু কষ্ট করে মিলিয়ে নিবে। এখন আমরা মেয়েরা হোমওয়ার্কের সলিউশনটা করব। আমি হোমওয়ার্কটা লিখছি। মিস্টার হাসান ইজ আ টিচ, এটা দিয়েছিলাম। এখন খেয়াল করো, মিস্টার হাসান ইজ এ টিচ। তাহলে এটাকে যদি আমি সম্পূর্ণ অর্থে রূপদান করতে চাই, তাহলে এটা আমার কী হবে? মিস্টার হাসান কি বসতে পারে এখানে? কি কোনো ভার্ব রূপ হবে? টিচের কোনো ভার্ব রূপ হবে, নাকি অ্যাডজেক্টিভ রূপ হবে, নাকি নাউন রূপ হবে? আমি আগে দেখিয়েছি টিচ থেকে কিন্তু আমরা নাউন পাচ্ছি। এটা হচ্ছে ইয়ার যোগ করে টিচার, আর এটা হচ্ছে আইএনজি যোগ করে টিচিং, অর্থাৎ ইয়ার যোগ করে টিচার, আইএনজি যোগ করে টিচিং। এখন এর সাথে কি আসবে? মিস্টার হাসান ইজ এ ইয়ার যোগ করে টিচার, ঠিক আছে? তারপর হচ্ছে he likes teach very much.
এখন এখানে দেখো টিচ আছে, ভার্ব কিন্তু অলরেডি আছে। তো টিচকে কিন্তু আমি, টিচ কিন্তু নিজেও একটা ভার্ব, টিচ, কিন্তু সে টিচ কিন্তু আমার এখানে ভার্ব হিসেবে আসছে না, কারণ ভার্ব এখানে আমি লাইকস পাচ্ছি। তাহলে এখানে আমি জানি এখানে কি আছে, আইএনজি আছে, ইয়ার আছে, তাহলে এখানে কোনটা বসাবো? হি লাইকস টিচিং, হি লাইকস টিচিং ভেরি মাচ, কারণ সে নিজেই একজন টিচার, সে টিচিং করতে পছন্দ করে। এখন যদি বলি হি লাইকস টিচার ভেরি মাচ, তাহলে সেটা কি খুব অ্যাপ্রোপ্রিয়েট হবে? বাক্যটা ঠিক আছে, কিন্তু তোমার অর্থের দিক থেকে বাক্যটা কিন্তু 100% ঠিক নেই। হি লাইকস টিচিং ভেরি মাচ, কারণ সে নিজে একজন শিক্ষক, তার শিক্ষকতা করতে ভালো লাগে, সেটা বোঝাচ্ছে। তারপর হয়ে যাচ্ছে, এই শব্দটি একটু বেশি বড়, আমি শব্দটি আগে যেটা দিয়ে আমি বাক্যটা তৈরি করবো এটা আমি উপরে লিখে নিচ্ছি। He is friend with his students. With his students. He is friend with his students. মেয়েরা এখন খেয়াল করো, আমি এর সাথে কি দিব? ফ্রেন্ড। আমরা কিন্তু ফ্রেন্ডের সাথে কি পেয়েছি? ফ্রেন্ডশিপ, আনফ্রেন্ড, ফ্রেন্ডলি, ঠিক আছে, পেয়েছি না? আমি যদি এখন ফ্রেন্ডের সাথে মনে মনে চিন্তা করি, ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডলি, আনফ্রেন্ড, তুমি তো সেগুলো প্রশ্নীয়ভাবে তুমি হয়তো রাফে করে নিতে পারো যে হ্যাঁ আমি এই শব্দগুলো জানি, তাহলে আমার অ্যাপ্রোপ্রিয়েট শব্দ কোনটা হবে? আমি আগে বলেছি নাউনের সাথে যদি কোনো এলওয়াই যুক্ত হয়, নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যায়, আর অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হলে সেটা কিন্তু অ্যাডভার্ব হয়ে যায়। যেহেতু নাউন হচ্ছে ফ্রেন্ড, একটা নাউন, ফ্রেন্ডের সাথে যখন আমি এলওয়াই যুক্ত হবো, এখানে দেখো হি ইজ ফ্রেন্ডশিপ উইথ হিজ স্টুডেন্ট দিলে কিন্তু সুন্দর হয় নাই। যদি কিন্তু হি হ্যাজ ফ্রেন্ডশিপ, তার বন্ধুত্ব আছে, তাহলে কিন্তু আমার শিপ দিলে হতো, হি হ্যাজ তখন ফ্রেন্ডলি হতো না। যেহেতু এখানে ইজ দিয়ে তার স্বভাব, সে কী স্বভাবে সেটা বোঝাচ্ছে, সেজন্য কিন্তু তখন আমাদের কি করতে হবে? হি ইজ ফ্রেন্ডলি, হি ইজ ফ্রেন্ডলি উইথ হিজ স্টুডেন্টস, হি ইজ ফ্রেন্ডলি উইথ হিজ স্টুডেন্টস, তখন কিন্তু আমার ফ্রেন্ডলি হয়ে গেল। এখন দেখি, এটা আমাদের 4 নাম্বার। এখন দ্য স্টুডেন্টস ফিল, এখানে আমি হ্যাপি রুট শব্দ দিয়েছি, হ্যাপি। দ্য স্টুডেন্টস ফিল হ্যাপি when he does not take their class। তাহলে এখানে কি হলো? দ্য স্টুডেন্টস ফিল হ্যাপি ওয়েন, এখন কি স্টুডেন্টরা আসলেই কি হ্যাপি ফিল করে যখন তার ক্লাসটা তিনি নিচ্ছেন না? যখন তাদের ক্লাসটা তিনি নিচ্ছেন না, তখন স্টুডেন্টরা কি হ্যাপি ফিল করছে এখানে? অবশ্যই না, তারা দুঃখ বোধ করছে। তখন আমরা এখানে কি দিব? দ্য স্টুডেন্টস ফিল আনহ্যাপি। আমি প্রিফিক্স যোগ করে হ্যাপির সাথে কি দিলাম? নতুন শব্দ আনহ্যাপি। দ্য স্টুডেন্টস ফিল আনহ্যাপি when he does not take their class। তার মানে কি হয়ে যাচ্ছে? এখানে দ্য স্টুডেন্টস ফিল হ্যাপি আছে, তুমি যদি এখন হ্যাপির জায়গায় বসায় দাও, তাহলে কিন্তু বাক্যের সাথে সেটা সম্পূর্ণভাবে যায় না। যেহেতু তার সম্পর্কে সব পজিটিভ কথা বলা হয়েছে, যে তিনি একজন টিচার, সে টিচিং পছন্দ করে, সে তার স্টুডেন্টের সাথে ফ্রেন্ডলি। এখন যদি তার ফ্রেন্ডের সাথে আনফ্রেন্ডলি হতো, তাহলে তার স্টুডেন্টরা কি তাকে পছন্দ করতো না, তখন তোমরা হ্যাপি দিতে পারতাম। যেহেতু তার সম্পর্কে একটা পজিটিভ ধারণা প্রথম থেকে দেওয়া হয়েছে, অবশ্যই তার সম্পর্কে আমরা কোনো কিছু নেগেটিভ লিখতে পারবো না। তাহলে এখানে স্টুডেন্টরা আনহ্যাপি ফিল করবে যদি তারা তার ক্লাসটা বা সে টিচারের ক্লাসটা না পায়, ঠিক আছে? সেজন্য এখানে আনহ্যাপিটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। এটা তোমাদের বুঝে একটু নিতে হবে যে আসলে তোমরা বাক্যের মধ্যে শব্দের কোন ফর্মটা ইউজ করবে, অ্যাডজেক্টিভ ফর্ম না অ্যাডভার্ব ফর্ম না ভার্ব ফর্ম নাকি নাউন ফর্ম, ঠিক আছে? আচ্ছা, তারপরে
আমাদের আরেকটা কি ছিল, মিস্টার হাসান সম্পর্কে আবার বলা হচ্ছে, মিস্টার হাসান is also an honest man. So, an honest man. He believes that honest is the best policy. Mr. Hassan is also an honest man. He believes that honest is the best policy. Honest কিন্তু এখানে রুট ওয়ার্ড, আমরা কিন্তু অনেস্টের অনেকগুলো শব্দ পেয়েছিলাম। সামনে যদি আমি ডিস দেই তাহলে ডিসঅনেস্ট পাবো, ওয়াই ওখানে দিলে অনেস্টি পাবো, ডিসঅনেস্টি পাবো, অনেস্টলি পাবো, ঠিক আছে, অনেকগুলো আমরা অ্যাডজেক্টিভ পাবো। তাহলে এই ক্ষেত্রে এখানে কিন্তু আমরা কোনো, দেখো এখানে যখন আমি অনেস্টি দিচ্ছি তখন কিন্তু সে নাউন হয়ে যাচ্ছে, অনেস্টি। যখন আমি ডিসঅনেস্ট দিচ্ছি, যদি এখানে আমি ডিস চিন্তা করি তাহলে পাচ্ছি ডিসঅনেস্ট, আবার ডিসঅনেস্টি, ঠিক আছে। যখন যখন আমি অনেস্টি বলছি সেটা কিন্তু একটা নাউন, ডিসঅনেস্টি সেটা হচ্ছে একটা নাউনই, কিন্তু নেগেটিভ ফর্ম, নাউনের নেগেটিভ ফর্ম ডিসঅনেস্টি। তাহলে এখানে ডিসঅনেস্ট যখন বলছি তখন কিন্তু অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, তার অপোজিট ওয়ার্ড হচ্ছে ডিসঅনেস্ট। আর এখানে অনেস্টি, তার অপোজিট ওয়ার্ডটা কী হয়ে যাচ্ছে এখানে, ডিসঅনেস্টি। আর এখানে যদি আমি বলি অনেস্টলি, তাহলে সে কীভাবে কাজ করছে, অনেস্টলি কাজ করছে, সেটা একটা অ্যাডভার্ব। বা ডিসঅনেস্টলি সেটাও কিন্তু একটা হয়ে যাচ্ছে অ্যাডভার্ব, কারণ আমরা জানি অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করলে অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে এখানে আমরা কি দিব, এখানে কি আমরা কোনো অ্যাডজেক্টিভ দিব নাকি কোনো অ্যাডভার্ব দিব, এখানে কোনো অ্যাডজেক্টিভ দিব নাকি অ্যাডভার্ব দিব? অবশ্যই এখানে একটা আমরা অ্যাডজেক্টিভও দিব না, কোনো অ্যাডভার্বও দিব না, এখানে আমরা নাউন দিব। সেটা কোন নাউনটা দিব, আমরা অনেস্টি নাউনটা দিব। তাহলে এখানে কি হবে, মিস্টার হাসান ইজ অলসো অ্যান honest man. He believes that honesty is the best policy. একটা জিনিস খেয়াল করো, এখানে ইজের আগে কিন্তু সবসময়, ইজ হচ্ছে ভার্বের আগে সবসময় কিন্তু নাউনই বসে। এর জন্য কিন্তু এখানে অনেস্টের আমরা ডিসঅনেস্ট বলতাম বা ডিসঅনেস্টলি বলতাম বা ডিসঅনেস্টি বলতাম, সেটা কিন্তু আসতো না, এসে কিন্তু আমাদের কিন্তু নাউন হিসেবে অনেস্টিটাই এসেছে। এখন যদি আমি ডিসঅনেস্টি দিয়ে দিই তাহলে এটা তো একটা প্রবাদ, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। তো এই প্রবাদটা তো নষ্ট হয়ে যাবে, আর এই প্রবাদটা তার সাথে, তার ক্যারেক্টারের সাথে, চরিত্রের সাথে কিন্তু মিল খায় না। সেজন্য কিন্তু আমি নেগেটিভ কোনো কথা তার সম্পর্কে বলতে পারছি না, এখানে সব পজিটিভ কথাই তার সম্পর্কে বলা হচ্ছে। এজন্য এখানে কি হয়ে গেল, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি হয়ে গেল। এখন হচ্ছে 6 নম্বর, he also believes that everybody hates a honest man. এখন মেরা তাহলে এটা কি হয়ে গেল কথাটা, he also believes that everybody hates এ অনেস্ট ম্যান। এখন অনেস্ট ম্যানকে কি কেউ হেট করে? অবশ্যই অনেস্ট ম্যানকে কেউ হেট করে না। তাহলে আরেকটা জিনিস খেয়াল করবে, সবসময় আর্টিকেলের উপর ডিপেন্ড করেও কিন্তু তোমরা এখানে পাশের ওয়ার্ডটা বসাতে পারো। কারণ আমরা অনেস্টের সময় সবসময় অ্যান বসাই, অ্যান অনেস্ট ম্যান, যেহেতু এখানে এ আছে তার মানে এখানে কিন্তু এই অনেস্ট শব্দটা বসবে না, তার সম্পর্কে যে নেগেটিভ শব্দ সেটা বসতে পারে। যেমন কোনটা ছিল, ডিসঅনেস্ট, সেটা কি ছিল, ডিসঅনেস্ট। তাহলে এখানে কি হবে, he also believes that everybody hates a অসৎ ব্যক্তিকে কেউই পছন্দ করে না, ডিসঅনেস্ট ম্যান, ঠিক আছে। তখন কিন্তু ডিসঅনেস্ট হয়ে গেল, এখানে আমাদের এই আর্টিকেলের সাথে মিল রেখে কিন্তু আমাদের ডিসঅনেস্ট চলে আসছে।
তোমরা বাক্যের ধরন বুঝে তোমাদেরকে আসলে এই ফর্মগুলো তোমাদের বসাতে হবে, সাফিক্স এবং প্রিফিক্সটা অ্যাড করতে হবে। তারপর হচ্ছে 7 নাম্বার। 7 নম্বরে আছে honesty is not liked by all. honesty is not liked by all, এখন এখানে honesty দেওয়া আছে, তাহলে এখানে যেহেতু not liked by all বলেছে, তার মানে সবার তার কাছে এই honestyটা ভালো না। তাহলে কোনটা, সেটা কি honesty নাকি dishonesty? অবশ্যই dishonesty, কারণ আমরা এখানে dis প্রিফিক্সটা বসে কিন্তু dishonesty পাই। তাহলে এখানে কি হচ্ছে, dishonesty is not liked by all। ঠিক আছে। তারপর হচ্ছে 8 নাম্বার, he teaches his students to be honest because in honest they will find happy। এরকম ছিল হলো আমাদের 8 নাম্বারটা। তাহলে আমরা এই ক্ষেত্রে কি করতে পারি, হি টিচেস হিজ স্টুডেন্টস টু বি অনেস্ট, সে তার স্টুডেন্টদেরকে কি শিক্ষা দেয়, কিভাবে অনেস্ট থাকা যায় বা অনেস্ট হতে হয় সেটা শিক্ষা দেয়। কারণ ইনঅনেস্ট এখন ইনঅনেস্টের সাথে আমি কি দিব, ডিসঅনেস্ট ডিস দিব, ইনঅনেস্টলি কোনটা দিব, এটার সাথে কোনটা যায়, অবশ্যই অনেস্টি যায়। তাহলে কি হবে এখানে, ইনঅনেস্টি দে উইল ফাইন্ড, এখন এখানে কি পাবো, আনহ্যাপি, হ্যাপিনেস, হ্যাপিলি, কোনটা, অবশ্যই তারা হ্যাপিনেস পাবে, হ্যাপিলিও পাবে না, আনহ্যাপিও পাবে না, কোনটা পাবে, হ্যাপিনেস পাবে। তাহলে এভাবেই তোমরা মোটামুটি একটি রুট ওয়ার্ডের সাথে সাফিক্স এবং প্রিফিক্স অ্যাড করে ওই বাক্যটাকে সুন্দরভাবে রূপ দিতে, এভাবে তোমরা সাফিক্স প্রিফিক্স চিন্তা করে সঠিক সাফিক্স অথবা প্রিফিক্সটির মাধ্যমে ওয়ার্ডের সুন্দর অর্থপূর্ণ রূপ দিয়ে বাক্যটিকে একটি সুন্দর অর্থ দিতে পারবে আশা করি। ঠিক আছে মেয়েরা, আমি তোমাদের এখন আরেকটু বিষয় নিয়ে কথা বলবো। সে কথাগুলো হচ্ছে, আমি তোমাদের বলেছিলাম যে নাউন ফর্ম